সম্মানিত উপস্থিতি, আমরা এবারে চলে যাব আমাদের প্যানেল অফ এক্সপার্টসদের কাছে, যারা ছাত্রছাত্রীকে নিয়ে ক্রিটিক করবেন। এতক্ষণ আপনারা হাততালি দিয়েছেন পজিটিভ কথা শুনে। আমরা এখন ক্রিটিক শুনবো ইনশাল্লাহ। আমি প্রথমে আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আদনান মুস্তারিকে অনুরোধ করছি মঞ্চে এসে ছাত্র শিবিরকে নিয়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে তিনি নিশ্চয়ই ভালো ভূমিকা রাখবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি এবং যারা মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট আছেন সকলকে আমার শুভেচ্ছা। তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এক্সপার্ট সমালোচক হিসেবে। বলা হয়েছে যে যত পরিমাণ সমালোচনা করা সম্ভব সবই যেন আমরা করি, কিন্তু সময় থাকবে। তার মানে সমালোচনার পরিসর যেন বেশি বড় না হয় সেটা আগে থেকে বেঁধে দেওয়া হয়েছে। তা আমি দেখে চেষ্টা করবো যে আমি আসলে এই সময়ের মধ্যে কি কি সমালোচনা করতে পারি। একটা জিনিস আমি অবশ্য ব্যক্তিগতভাবে খুব বেশি সমালোচনা করি না, কারণ আমার সমালোচনা করার অভিজ্ঞতা আসলে খুব খারাপ। এর আগেও আমি আরেকটি মঞ্চে আরেকটি দলের সমালোচনা করেছিলাম, তা আমি দেখেছি তারা আসলে সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করেন। তো এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল অভ্যেস যে আমরা বলি যে আমি আসলে সমালোচনা শুনতে পছন্দ করি এবং আমি খুব ঠুট কাটা, আমি কথা বলে ফেলি মুখের সামনে, কিন্তু সেটা আমরা আসলে কেউই গ্রহণ করতে পারি না এবং সমালোচনা করে কেউ কখনো কারো প্রিয়পাত্র হতে পারেনি, এই অভিজ্ঞতা আমার আছে। তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যারা শুনছেন, এবং আমি সামনে আসলে অনেক ডিজিটাল ডিভাইস দেখছি, হয়তো এই বক্তব্য অনেক দিকে চলে যাবে, তো কেউ আসলে এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। যেহেতু সমালোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই দায় থেকে আমি আসলে সমালোচনা করার চেষ্টা করছি। আমি আমার একেবারেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বক্তব্যটি শুরু করি। সেটি হচ্ছে আমি এই বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। তার আগে 2022 সালে আমি শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তো আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য হচ্ছে যেই সভাপতি হিসেবে যারা নির্বাচিত হওয়ার কথা আছে তাদেরকে একটা রিগোরাস সাসপেক্টের মধ্যে দিয়ে যেতে হয়, তাদেরকে একটা চেক আপের মধ্যে দিয়ে যেতে হয় যে তাদের অতীতে কোনো শিবিরের সাথে লিঙ্ক আপ আছে কিনা। কোন ভয় থেকে? কারণ এই শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের ইতিহাসে একজন সভাপতি ছিলেন যিনি আবার শিবিরের সাথে বেশ ভালোভাবে কানেক্টেড। তিনি আবার আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, মির্জা গালিব ভাই। তো এই যে এইটা হচ্ছে একটা কলঙ্ক যেটা আমাদের ডিবেটিং ক্লাবের সাথে লেগে গিয়েছে, এবং এই কলঙ্কের জন্য পুনরাবৃত্তি না হয় সেই জন্য খুবই রিগোরাস হচ্ছে সাসপেকশনের মধ্যে দিয়ে যেতে হয় যে এর সাথে কোনোভাবেই কোনো কানেকশন আছে কিনা। এখন আমি কেন আজকের সমালোচনার জায়গা থেকে এটা নিয়ে আসলাম, এই যে একটা সকলকে একটা সন্দেহের মধ্যে দিয়ে যেতে হয় যে সে আসলে শিবির করে কিনা, বা শিবির সন্দেহে তাকে বিভিন্ন জায়গা থেকে বাদ পড়তে হয় বা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়, এইটার কি কোনো দায় শিবিরের নেই? আমি মনে করি এটার কিছু দায়ভার শিবিরের নিতে হবে। কারণ যে আমরা দেখেছি যারা ছাত্রলীগ করে, ছাত্রলীগের অফিসিয়াল প্যাড থাকে, তাদের হচ্ছে কারা ছাত্রলীগের কি পদে আছে সেটা জানা যায়, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যে কোনো দলের ক্ষেত্রে কিন্তু এটা জানা যায়। এক ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে বুঝার কোনো উপায় নেই যে আসলে কে শিবির কে শিবির না। তাইলে এখন ছাত্র শিবির সবসময় নিজেকে একটা আদর্শিক দল হিসেবে দাবি করে থাকে যে তারা একটা ফার্ম আদর্শের উপর ভিত্তি করে একটা দল। তো সেই ক্ষেত্রে তাহলে সমস্যাটা কি আদর্শের কিনা, যে এইটা মানুষজন প্রকাশ করতে চায় না যে আমার এই আদর্শটা আমি ধারণ করি, নাকি সমস্যা অন্য কিছু? যদি সমস্যা অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা আসলে শিবির ঠিক কিভাবে অ্যাড্রেস করছে যে যেটা তারা কাটায় উঠতে চায়। আর যদি সেটা অ্যাড্রেস না করে তাহলে আসলে এই লুকোচুরির রাজনীতি দিয়ে তারা রাজনৈতিক ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন করতে চায়, এটা হচ্ছে আমার সমালোচনা শুরুর যে সমালোচনা সেটা আর কি। এইবার আমি স্বাভাবিকভাবেই, যেহেতু শিবিরের সমালোচনা করার জন্য বলা হয়েছে, শিবিরের সমালোচনা শুরু হবে কোন জায়গা থেকে? অবশ্যই শিবিরের সমালোচনা শুরু হবে 1971 সাল থেকে। আর 71 সালে ছাত্র শিবির বলে যে তারা প্রতিষ্ঠিত হয়েছিল 77 সালে, সুতরাং 71 সালের কোনো দায়ভার তাদের নেই, তারা এটা নিতে রাজি না, এবং তাদের স্লোগান হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। আবার তারাই 1971 সালের আগে 69 সালে ছাত্র সংঘের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিপক্ষের আক্রমণে নিহত হন, তাকে আবার তারা আব্দুল মালিককে তারা তাদের শহীদ হিসেবে দাবি করে। তাহলে এইখানে তাদের থেকে সবসময় যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে আমরা একই আদর্শের ধারক। যদি হচ্ছে তারা একই আদর্শকে ধারণ করে তাহলে এটি তো সত্য যে 1971 সালে ছাত্র সংঘ খুবই ন্যাক্কারজনকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তাহলে যেই আদর্শ 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই আদর্শের দায় তারা কিভাবে স্বীকার করছে, এবং দায়টা স্বীকার করে তারা তাদের নতুন রাজনৈতিক যে বয়ান সেটা আসলে ওই দায়ের উপর কিভাবে বিনির্মাণ করছেন সেটা হচ্ছে আমাদের একটা জানার বিষয়, যেটি আজকে যেহেতু শিবিরের সকল মানে আমাদের দিক থেকে যারা আমরা অনেক বেশি এক্সপেক্টেড মনে করি সেই সব প্রতিনিধিরা আছেন, আমি মনে করি তারা আসলে এটাকে অ্যাড্রেস করবেন। এবার
আমি পরবর্তী যে জায়গায় আসি সেটা হচ্ছে আসলে ছাত্র শিবিরের কাজ কি, মানে ছাত্র শিবির আসলে কি। আমি যেমন এই শুরুতে যে বক্তব্যটা শুনলাম ভালো, আচ্ছা আমার সময় শেষ, আসলে আমি মাত্র শুরু করেছি। অল্প একটা 1 মিনিট সময় বেশি চেয়ে নিচ্ছি। যে ছাত্র শিবির ভালো ছাত্র গঠন করতে চায়, তাহলে ভালো ছাত্র গঠন করার জন্য কি কাউকে শিবির করার প্রয়োজন হয়? বা এই যে সায়েন্স এক্সিবিশন চলছে, সায়েন্স এক্সিবিশন করার জন্য কি কোনো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন পড়ে? বা হচ্ছে আমার যে ফটো এক্সিবিশন হলো, এই ফটো এক্সিবিশন করা কি কোনো রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে? মানে এগুলো করার জন্য তো আমার এক্সক্লুসিভলি শিবির করা দরকার নেই। আমি তো যদি ধার্মিক হতে চাই, শিবির করা ছাড়াই আমি ধার্মিক হতে পারবো। আমি যদি ভালো ছাত্র হতে চাই, ডেফিনেটলি ভালো ছাত্র সবাই মানে যে শিবির বা হাই সিটি মানে শিবির, বিষয়টা এরকম না। তাহলে আমি যদি হাই সিটি করতে চাই, সেটার জন্য আমার শিবির করার প্রয়োজন নাই। আমি যদি মানে ভালো সন্তান হতে চাই, সেটার জন্য তো আমার শিবির করার প্রয়োজন নাই। এটা তো শিবির করা ছাড়াই আমি হতে পারি। তাহলে আসলে শিবিরের কাজ কি? শিবির কি একটা সাংস্কৃতিক সংগঠন যারা ফটো এক্সিবিশন করে বেড়াবে বা সেমিনার করে বেড়াবে, নাকি একটা রাজনৈতিক সংগঠন যারা হচ্ছে অ্যাডভোকেসি করে বেড়াবে? বা রাজনৈতিক দলের যে মূল কাজ সেটা হচ্ছে যে যারা হচ্ছে ক্ষমতায় থাকে বা যারা হচ্ছে কর্তৃপক্ষ থাকে তাদের সাথে নেগোসিয়েশন করা, সেটা করবে। যদি সেটা কাজ হয় তাহলে সেই কাজটা করে আমরা কেন দেশে দেখতে পাচ্ছি না? তো অলরেডি আসলে স্লিপ চলে আসছে, আমার বক্তব্য শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। তো আশা করি সামনে যদি সুযোগ পাই তাহলে আমি পরবর্তী বক্তব্য সামনে তুলে ধরবো। সবাইকে অনেক ধন্যবাদ।